নমস্কার, শুভ সন্ধ্যা। আজ বিশ্বনাট্য দিবস। বিশ্বনাট্য দিবস বলে কোনো নাট্যকর্মীর আলাদা কোনো দিন থাকে না। প্রত্যেকটা দিনই আমাদের কর্মে, প্রত্যেকটা দিনই আমাদের থিয়েটারে। কিন্তু আজকে যেহেতু আমরা একটা নির্দিষ্ট দিন হিসাবে মনে করে আমরা একটি আলোচনায় এসেছি, তো তাই জন্য আমরা মূলত যে ভাবনাটা থেকে আমি তিনজন গুরুত্বপূর্ণ মানুষ আমাদের সঙ্গে রয়েছেন, সুপ্রিয় সমাজদার এবং সম্পর্কে তিনজনেই থিয়েটারের তিনজনই থিয়েটারকে বিভিন্ন দিক থেকে লালন পালন করেছে। ওনাদের পরিচয় আমি দেওয়া হয়ে গেছে, আমি করে করছি। কিন্তু আমি যে জায়গাটা থেকে আজকে সন্ধ্যের আলোচনাটাই যাব, আমাদের বিষয় বাদল সরকারের থিয়েটার এবং আজকের সময়ের প্রাসঙ্গিকতা। এবার আজকের সময়ের প্রাসঙ্গিকতা বলার সঙ্গে সঙ্গে নাটক, একটা নাটককে নিয়ে সারা পৃথিবীব্যাপী একটি দিন কেন পালন করা হচ্ছে, তার জন্য মানবিক কিছু কর্মকাণ্ড, মানবিক কিছু মানুষের সমাজে থিয়েটার করলে, থিয়েটার না করলে, বা থিয়েটারের জন্য মানুষের কি উপকার হয় বা না হয়, সেই জায়গাটা থেকে আমরা মূলত আলোচনাটা আসবো। এখানে বাদল সরকার আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ প্রতীক হিসাবে থাকবে। একটি মানে একজন মানুষ যিনি শুধুমাত্র নিজেকে একটি আঞ্চলিক ভাষার থিয়েটার সেখানে থেকে বন্দি করে না রেখে ভারত, এশিয়া তথা পৃথিবীর বিভিন্ন অঞ্চল নিজেকে পরিব্যাপ্ত করে ফেলেছিলেন এবং সংগঠনের একদম যাকে বলে হচ্ছে যে মানে ওই জায়গা ক্রিকেট একটা কথা আছে না, 6 মারার জন্য বল পেয়ে যাও, সেরকমই তারই সাবজেক্ট বাদল সরকার। কিন্তু আমি এই জায়গাটায় শুভঙ্করকে প্রশ্ন করবো যে বাদল সরকারকে নিয়ে গবেষণা করার ক্ষেত্রে থিয়েটারে বাদল সরকারের গুরুত্ব এবং মানুষ, সাধারণ মানুষের জীবনে সংস্কৃতিতে বাদল সরকারের কোন ক্ষেত্রে এই তো ভাবনার মধ্যে কোন জায়গাটা খুব গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে? আমি ধন্যবাদ জানাবো রামগঞ্জ চট্টগ্রাম এরকম একটা আয়োজন করার জন্য এবং সেখানে আমাদের দেখার জন্য। আমি খুব মানে গত 3-4 বছর ধরেই বাদল সরকারের উপর কাজ করছি। আমার কাজের উপর আমার থিসিস মূলত যেটা একাডেমিক্যালি থিসিস যেটা হয় সেটা আমার জমা করে গেছে, কিন্তু তারপরেও আমি আরো সেটাকে বর্ধিত আকারে এবং বই অর্জন করতে জন্য, বই আকারে বের করবার জন্য সেটা আরো অনেক করে বাদল সরকারের আমার প্রথম লক্ষ্য ছিল বাদল সরকার বলতেই আমাদের কাছে পরিচিত তিনি একটা আর্ট কিন্তু আদতেও এইটা আমি যখন গবেষণা করতে গেলাম দেখলাম বাদল সরকার আর্ট থিয়েটারের জন্য বাদল সরকার আসল জায়গায় বাদল সরকারকে নিয়ে কাজ যেগুলো হচ্ছে তারা কেউই আসল জায়গাটা থেকে মানে কথাটা তুলছে না বা প্রশ্নটা তুলছে। বাদল সরকার থাকতে আগেই বাদল সরকার কিসের জন্য তার লেখা না। এখন বাদল সরকার আমরা দুটো শব্দ, নাটককার বাদল সরকার এবং নাট্যকার। প্রথম তার যে সত্তাটা এবং নাট্যকার বাদল সরকার না থাকলেও যে সত্তাটা তাকে চিরকাল বাঁচিয়ে রাখে সেটা হলো নাটককার। তার যে লেখা, তার যে নাটক, প্রথম যে 3টে নাটক, তার যে দুটোটা যে নাটক রয়েছে তার 3টে পর্বে আমরা ভাগ করতে পারি। একদম তার নাট্য জীবনেও 2টো পর্ব রয়েছে, প্রথমিয়া পর্ব এবং তার থিয়েটার পর্ব। এটা বলা প্রথমিয়া পর্বে তিনি যে নাটকগুলো লিখছেন সেটার আবার 2টো পর্ব ভাগ করা। একদম প্রথম দিকে যদি দেখি 1956 সালের দিকে তিনি যখন লিখছেন সলিউশন এক্স, মধুসীমা, কবিকাহিনী, অশোকতত্ত্ব, এইগুলো সাধারণত একদম বিশুদ্ধ একটা কমেডি না, যে নাটক দিয়ে মধ্যে দিয়ে বাদল সরকার আস্তে আস্তে নাটকের ওই হাত পাকাচ্ছে
সেইগুলো কিন্তু নাটক নিয়ে মানে যদি বাদল সরকারের নাটক নিয়ে একদম সরাসরি বিশ্লেষণ করা যায় তাহলে প্রথমে এই যে বললাম যে কবি কাহিনী বড় প্রতিমা বা গবেষণা এগুলো মানে তুলনা করবো মানে হ্যাঁ মানে চলনসই একটু বলা যেতে পারে অ্যাজ ইউজুয়াল যেরকম মানে আমরা এর আগেও রবীন্দ্রনাথের কমেডি বা হাস্যকৌতুক নাটক করে এসেছি বা আরো অন্যান্য যে নাটক সেই ধাঁচেই একটা বাদল সরকার ওইভাবে লিখছে কিন্তু বাদল সরকারের যে নাটক যে পরিবর্তনটা হচ্ছে এবং আমার মনে হয় যে ওটা নাট্য সমাজকে এবং নাট্য মানে নাট্য ব্যক্তিদের যারা নাট্য চর্চা করছে তাদের প্রতি আলোড়ন সৃষ্টি করছে তিনি যে নাটকটির মধ্যে দিয়ে যে একটি নাটক না পরপর ক্রমাগত আরো কয়েকটি নাটকের মধ্যে দিয়ে প্রথম হচ্ছে এবং ইন্দ্রজিৎ তারপরে হচ্ছে বাকি ইতিহাস এই নাটক এখন এই নাটকগুলো মধ্যে দিয়ে কি আসছে নতুন যে খুব একটা কিছু আসছে তা না। এই নাটকের মধ্যে তিনি যেটা ফর্মটাকে চেঞ্জ করেছে আমরা যেটা দেখছিলাম যে পঞ্চাঙ্গ নাটক বা সীমিত যে বাংলা নাটকের যে একটা ক্যাটাগরির মধ্যে ফেলে দিয়ে সেটা লিখবো এই করবো এবং একজন সামাজিক নাটক আমাদের দিয়ে বাদল সরকার এবং ইন্দ্রজিতের মধ্যে সেই সময়ে দাঁড়িয়ে সেই সময় যে রাজনৈতিক এবং সেই সময় মানুষের মনের যে মনস্তাত্ত্বিক এবং তাদের যে ক্রাইটেরিয়া মানে ক্রাইসিস নিজের পরিচয়ের যে ক্রাইসিস সেইটা যখন উনি ক্রাইসিসে ভুগছে এবং ইন্দ্রজিতের মধ্যে এবং কিভাবে তার নাটকটা পাল্টে যাচ্ছে আলাদা হয়ে যাচ্ছে আমি বলতে চাই যে তোমার ভাবনা মানে তুমি যখন গবেষণাটা করবে ভাবলে তুমি তো অনেক মানে অন্য কথা সাহিত্যিককে নিয়ে করতে হবে অন্য কোনো নাটককারকে নিয়ে করতে পারতেন নাটককার ওই গুরুত্বটা আমি জানতে চাইছি যে কোন পয়েন্টটা তোমার মনে হলো যে না এই সমাজের জন্য একটা গবেষণায় বাদল সরকারের এই জায়গাটা ওই পয়েন্টটা করতে গিয়ে আমার প্রথমে ভাবনা এসেছিল বাদল সরকার যে থার্ড থিয়েটার করছে ওখানেই আমার প্রথমে ঠিক করেছি এই থার্ড থিয়েটারটা কি এইটাকে জানতে গিয়ে আমি দেখলাম যে থার্ড থিয়েটার আসলে আমাদের সমাজে কি প্রভাব ফেলেছে এই প্রভাব ফেলতে গিয়ে আমার ওই কাজটা আমার শুরুটা ছিল ওই কাজটা ওটার মধ্যে দিয়ে ঢোকা ওটার মধ্যে দিয়ে ঢুকতে গিয়ে দেখলাম যে থার্ড থিয়েটার একটা ওপেন থিয়েটার আকাশের মানে খোলা আকাশের নিচে এগোচ্ছে সেটা আমি যখন দেখলাম বিভিন্ন নাটক সেগুলো আমি ছোটবেলাতে দেখেছি এই ধরনের নাটক আমরা দেখেছি লোকনাট্য হিসেবে তাহলে বাদল সরকার আলাদা করে থার্ড থিয়েটারটা কেন আমার এই জায়গাটা ধরে প্রশ্ন এসেছে এই থার্ড থিয়েটারটা বাদল সরকার নিয়ে একটা চর্চা হবে এইটা চর্চা গিয়ে করতে গিয়ে এবং আমি গবেষণা করতে গিয়ে আমি যে মূল অংশটা পেয়েছি সেটা হলো এই কন্টে আর থিয়েটারের অর্থাৎ আজ থেকে 1974 সাল থেকে তার মিছিল নাটকের মধ্যে দিয়ে আসল থার্ড থিয়েটার যদি বলা হয়ে থাকে আসলে যদিও এই নামটা বাদল সরকারের দেওয়া নয় এটা উনি একটা স্কলারশিপ দিয়ে একটা বক্তৃতা দিয়েছিলেন জওহরলাল নেহরু ইউনিভার্সিটি সেখান থেকে তিনি নাম দিয়েছিলেন থার্ড থিয়েটার তো তারও আগে এই থার্ড থিয়েটার নাম নিয়ে ইউজিন বারবার তিনি একটা দল করছেন এই নামটা প্রচলিত আছে কিন্তু বাংলাতে কিন্তু সেই নামটা এখনো আছে বাদল সরকার তিনি প্রথম তাদের নাম থার্ড করেই যেটা দিয়েছেন এবং তারপর থার্ড থিয়েটার কিন্তু আমি যেটা বলতে চাইছি যে থার্ড থিয়েটার আর থার্ড থিয়েটার ফর্ম কিন্তু আমাদের পরিচিত একটা আমাদের যদি লোকনাট্য এটা একটা সংমিশ্রণ মানে বাদল সরকার এটাকে তৈরি করেছেন বলা যাবে না কিন্তু বাদল সরকার যেটা করলে ওটা করতে গিয়ে আধুনিকতা তার কন্টেন্ট বেশ এরপর তাহলে সুব্রতাকে যে জায়গাটা জিজ্ঞেস করা এখন একটা গবেষক বাদল সরকারের দৃষ্টিভঙ্গি বলছিলেন এবার একটা নাটক করছি বিভাবন দল এবং বিভাবন যে পদ্ধতিতে কাজ করে কোথাও যেটা মনে হয় মেইন স্ট্রিম থিয়েটারের সঙ্গে যে অল্টারনেটিভ থিয়েটার যদিও সুপ্রিয়তার নিজের বই রয়েছে এবং সুপ্রিয়তার নিজের প্রবন্ধ রয়েছে এই অল্টারনেটিভ ব্যাপারটার সঙ্গে সুপ্রিয়তার দর্শক মেলে জায়গাটা যেখানে জানতে চাইবো যে বাদল সরকার নিজেও মিছিলে যখন আমাদের যখন কথা বলছে তখন বলছে যে ফোক থিয়েটার যদি ফার্স্ট থিয়েটার হয় প্রসেলিয়াম যদি সেকেন্ড থিয়েটার হয় তাহলে আমার এই ভাবনাটা অন্য থিয়েটারই হবে হচ্ছে তাহলে থার্ড আমি জানতে চাইছি যে থার্ডের পরে থার্ড থিয়েটার এই অঙ্গন নাটকের পরেও অনেক নতুন গান আসছে আমি সুব্রতার থেকে জানতে চাইবো যে সত্যি কি মনে হয় যে একটা থার্ড থিয়েটার একটা আঙ্গিক হয়ে রইল নাকি এটা আমাদের কাছে এখন আজকে 100 বছর আমরা পালন করছি এখন থার্ড থিয়েটার শুধু একটা থিওরি হয়ে রইল নাটক
সবার আগে আমি ধন্যবাদ জানাবো যে জায়গাটায় বসে এই সুযোগ হয়েছে কিছু বলার। ওর পাশে বসে আছে তোমার স্যার, যেখানে আমি তার কাছে আমি কৃতজ্ঞ। আমি যখন রবীন্দ্রভারতীতে পড়ি, স্যারের ক্লাস করেছি, এখনো করি, ফলে আমিও শিখছি কিছু। আমি যেটা বলবো সেটা আমার শেখার অভিজ্ঞতা। পাশে আমার ভাই বসে আছেন, আলাপ হচ্ছে। এবং আমার এই দেখতে দেখতে মনে হচ্ছিল, স্যারকেও বলছিলাম যে আমি অসিতবাবুর একটি নাটক এখনো আমার মনে আছে, আমরা তখন থিয়েটার সেইভাবে শুরু করিনি, তখন বিকেল দেখেছিলাম। প্রথম উনি অভিনেত্রীর নামটা আমার মনে পড়ছে না, তো আবার তখন আমি থিয়েটারে আসিনি, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে আমি কিছুটা নিয়ে ফিরলাম। এখন কথা হচ্ছে যে তার অনেক পরে থিয়েটারের সঙ্গে যুক্ত হওয়া এবং থিয়েটার করা, আরো কাজ দেখা, এবং সেরকম একটি জায়গায় বসে এরকম গুণী মানুষ তার বাড়িতে বসে আমি বলছি, সেদিকে বসে আছেন, তার কথা আমি বলছিলেন, যার অভিনয় আমি আলাদা করে কিছু বলার। তো আমি বাদল সরকার প্রসঙ্গে কেন এই কথাগুলো বললাম, বাদল সরকারও থিয়েটারেরই বাইরের তো নয়। এবার আমার কাছে, আমি কিন্তু বাদল সরকারকে প্রথমেই বাদল সরকার বলে ভাবতে শুরু করি। আমারও থিয়েটার দেখা বা থিয়েটার চর্চার শুরুটাই একটা মঞ্চ, প্রসেনিয়াম থিয়েটার থেকেই শুরু। কিন্তু যে জায়গাটায় গুরুত্বপূর্ণ, আমি আসছি তোমার প্রশ্নে, সেটা হচ্ছে কোথায় বাদল সরকার আমাকে ছুলেন। আমি তখন নির্মাণ বলে একটি দল, সরকার বলছি 94-95, সেই সময় একটি দল, সেখানে আমি অভিনয় করছি, এবং সেই দলটি বাস্তবিতে বলে একটি নাটক করছে। সেটি বিভিন্ন একাডেমিতে হচ্ছে, রবীন্দ্রসদনে হচ্ছে, পুলিশ মঞ্চে হচ্ছে, মধুসূদন মঞ্চে হচ্ছে। দলের যা কাজ, কাউন্টারে গিয়ে বসা, টিকিট বিক্রি করা, দলের সকালবেলা গিয়ে সেটে 2-3 ঘন্টা যখন যাচ্ছি, সেট তৈরি করছি, নাটক শেষ হচ্ছে, সেট রেখে বাড়িতে ফিরতে ফিরতে আমার বাড়ি যেহেতু আমি রাখি, ফলে কলকাতায় শো হলে বাড়ি, তখন তো মেট্রো ছিল না, ফলে কোনো রকমে 12টা, 11:30-12টায় ফিরছি, মেকআপ তুলছি। এই এত কিছু করার পরে গিয়ে আমি যখন নিজের কাছে দাঁড়াচ্ছি, এটা আমার ব্যক্তিগত মনে হয়, আমার মনে হচ্ছে আমি করছি থিয়েটার করতে এসে আমি তো কিছুটা খুঁজছিলাম। এই খোঁজাটার সঙ্গে গিয়ে আরেকজনের নাম বলতে হয় আলোচনাতে, নলে আমার কোথাও একটা ভুল থেকে যাবে, যে প্রবীর গুহ, তার সাথে আমি একটা কর্মশালা করছি থিয়েটার। এই যে প্রসেনিয়াম থিয়েটার, তার চাকচিক্য, তার অভিনয়ের পদ্ধতি, নানা বিষয়, স্ট্যানিস্লাভস্কি তখন অতটা ওই একটার যে বইটা, অ্যাক্টর প্রিপেয়ার্স, সেই বইটার ইংরাজি পাচ্ছি না, একজন ভদ্রলোকের বাংলা অনুবাদ সেসব করছি, নানাবিধ বিষয়। এই প্রবীরদার কাছে যখন গিয়ে পৌঁছালাম বা একটা কর্মশালাতে, তখন প্রবীরদার কাছে আমি প্রথম শুনলাম যে ভদ্রলোকের নাম বাদল সরকার অবশ্যই, আরেকজনের নাম যে জিগরোডস্কি। তারপর প্রবীরদা বলল, ঠিক আছে, আমার কাছে বই আছে, বলিস, পড়লাম। ঘটনাক্রমে তারপরে তৃতীয় থিয়েটার করছি, এবং আমার কোথাও গিয়ে মনে হচ্ছে বঙ্গীয় করো একটা তৃতীয় থিয়েটার, কারণ তার আগে পড়ছি, এবং তারপরে এখানে যখন তৃতীয় থিয়েটারের ভাষা বা এই বিষয়টার মধ্যে যাচ্ছি, তখন আমি প্রবীরদাকে জিজ্ঞাসাও করেছি, বলেছি যে পুরো ব্যাপারটা উনি যেখান থেকে ভাবছেন তারই আরেকটা বঙ্গীয় করো। হ্যাঁ, আমি এই কথাগুলো এই জন্যই বলছি যে বাদল সরকার তারপরেও আমাকে ছুটছে। আমি একাডেমির সামনে নাটক দেখছি, এবং নাটক দেখতে গিয়ে মিছিল নাটকটি দেখছি, এবং এই যখন মিছিল নাটকটা দেখছি, তখন দর্শকের সঙ্গে অভিনেতারা শেষে একটা হাত বেরোচ্ছে এবং অভিনেতারা চলে যাচ্ছে, শেষে শুধু দর্শকরাই থেকে যাচ্ছে।
শেষ এখানে বিষয়। আমি একটা নাটক দেখলাম, হঠাৎ করে আমি মঞ্চে অভিনয় করি, দর্শক বসে থাকে অন্ধকারে। এসব তো হয়েছে, অনেক কিছু হচ্ছে, এখানে আলো আসবে, আলো আসবে, এখান থেকে একটা লড়া যাবে না, দর্শক নাটকের শেষে এসে খুব ভালো হয়েছে। নাটক শেষ করার পরে সে একাডেমি তখন বলি চায়ের দোকান এদিকে ছিল, এখন যে গাছটা আমার গাছটা ভেঙে গেছে দিয়ে বলো ভালো, এই যে গলাটা পাল্টে যাওয়া, এই সব কিছুর বাইরে গিয়ে এইটা আমাদের কোথাও ছুঁয়ে গেল। এই ছুঁয়ে যাওয়াটা বাদল সরকার যে আরেকভাবে আমরা বোঝার চেষ্টা করলাম। এবং আমাদের থিয়েটার চর্চায় কোথাও বাদল সরকার থেকে গেলে আজকেও কোথায় থাকলেন সেটা তো গুরুত্বপূর্ণ। ভাই বলছিলেন যে তথ্যগত আমার একটু জানার জায়গা আছে, সেটা হচ্ছে যে তৃতীয় থিয়েটার কিন্তু থার্ড থিয়েটার ইউজিনিয় বারবার আগে মানে এটা 70-এর দশকে বাদলবাবু যখন 69-এ ফিরে আসছেন বিদেশ থেকে, তারপরে উনি যখন সিনেমা হল করছেন এই সময়টা থেকে, তখন তিনি কিন্তু মনে করছেন যে থার্ড থিয়েটার বা এই তৃতীয় থিয়েটার এই শব্দটার মধ্যে যেতে চান। থার্ড থিয়েটার গল্পটা কিন্তু আমি যতটুকু পেয়েছি ভুলো হতে পারে, সেটা 76। অর্থাৎ থার্ড থিয়েটার ব্যাপারটা আমরা একটা অঙ্গীয় অনুবাদ করি আর তৃতীয় থিয়েটারে ইংরাজি অনুবাদ। বাদলবাবু তৃতীয় থিয়েটার বললে কমফোর্টেবল, তিনি অনেক ভাষণ দিয়েছেন, সেখানে তিনি থার্ড থিয়েটার শব্দটা ব্যবহার করেছেন, যেগুলো ইংরাজিতে আছে। ওই তথ্যটা একটা কথা বলবো উঠে যাবে। তো যেটা বলছিলাম যে বাদল সরকারের আমাকে ছয় সায়ন, তুমি যেরকম সরাসরি প্রশ্ন করছো, আমি আসলে তৃতীয় থিয়েটার আজকের সময় দাঁড়িয়ে প্রচন্ড প্রাসঙ্গিক। তার দর্শন এবং এই দর্শনটা কিন্তু দর্শন এরকম নয় একটা জায়গায় আটকে গেল। 70-এর দশকে বাদল সরকারের যেখান থেকে মিছিল হচ্ছে যে দর্শন, আজকে 2025-এ একই দর্শন থেকে তো মিছিল হবে না। আমার থিওরিটাই আমরা থিওরিটাকে গিয়ে প্র্যাকটিসে গেলাম যে একটা মানুষ 70 দশকে একটা কাজ করে দিলেন থার্ড থিয়েটার বলে একটা বিষয়, তারপরে তো সেটা নিয়ে আমার ইনপুট কি, আমি সেটাকে কপি পেস্ট করে 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 চালালাম বা চালাচ্ছি। কিন্তু আমি একটা রক্ত মানুষের মানুষ, আমার মধ্যে কোনো কনফ্লিক্ট, আমাদের প্রশ্ন আসছে না। স্যার কালকে রবীন্দ্রভারতীতে একটি আলোচনা ছিল এবং আমি সেখানে বলার চেষ্টা করছিলাম, যারা মিছিল দেখেছেন তারা জানেন যে সেখানে শেষে বুড়ো আর খোকার একটা সংলাপ হয়, যে বুড়ো বলে যে আমার আর তোমার তো বয়স অনেক ফারাক, আমরা কি পারবো, চেষ্টা করে দেখা যায়। তারপরে একটা সংলাপ আসে, ছিলাম আছি থাকবো, আছি ছিলাম থাকবো, এই করতে করতে নাটকটা প্রায় শেষ মুহূর্তে পৌঁছায় এবং মিছিল একটা ঢোকে, সাধারণ মানুষের একটা মিছিল ঢোকে এবং তারা কোনো কথা বলে না। তার আগে তারা প্রচুর কথা বলেছে, এই সমস্যা, পুলিশের এই সমস্যা, সরকারের এই সমস্যা, এই নানাবিধ সেই সময় যা সমস্যা, এই একই মুখগুলো ঢুকছে এবং ঢুকতে গিয়ে তারা কোনো কথা বলছে, একটা সুর করে ঢুকছে। তখন এই দুজন বুড়ো আর খোকা নাটকে তারা বলছে, ওই দেখো মানুষের মিছিল, সত্যিকারের মিছিল, এই মিছিল শুরু। ইউটোপিয়া, মানুষের সত্যিকারের মিছিল হবে আজকের সময় 2025-এ দাঁড়িয়ে ফ্যান ভেঙে দেবে, কোনো না কোনো রং লাগিয়ে দেবে, গেঁদা ফুলের মালা পরা বলবে মিছিল। মানে আমি বলছি যে অমুকের পড়া, অমুক একটা রাজনৈতিক সংগঠন, অমুকের পড়া, তাহলে 2025-এ দাঁড়িয়ে আমি মিছিলকে কিভাবে কামড়। বেশ, এবার এই যে কাউন্টার করবো কি, কাউন্টারের প্রশ্ন চলে এলো এবং আস্তে আস্তে এবার মিছিলটা এমনি নাটক যখন একটা স্পেসে গিয়ে পড়ছে, স্পেসটাই পলিটিক্স। এইবার
স্যারের থেকে যে জিনিসটা জানবো সেটা হচ্ছে যে আপনি একেবারে একটা তাত্ত্বিক কোনো নির্দেশক, এবং আগে প্যানেলটা এত ইন্টারেস্টিং যে একজন গবেষক এবং দুজন মানুষ বসে আছেন, একজন প্রসেনিয়ামের, একজন অল্টারনেটিভ স্পেসে, এবং দুজনে আবার ছাত্র এবং শিক্ষক। এইবার প্রসেনিয়ামের পয়েন্ট অফ ভিউ থেকে এই স্পেশাল, অর্থাৎ একটা নাটক বাবু সরকার বলছেন যে আমি যখন এক একটা থিয়েটার করছি, আমি এক একটা অঙ্গনকে এক একটা সেমিসার্কুলার, রেক্ট্যাঙ্গুলার, স্কোয়ার বা মিছিলের জন্য একটা প্যারালাল লেন এগুলো তৈরি করে ফেলছি। আমি বলছি যে কোথাও গিয়ে এই যে একটা প্রাসঙ্গিক, কিন্তু বলছে যে দর্শক এই দর্শনটা প্রয়োগের জন্য নিল না, ঠিক কোন জায়গাটায় সমস্যা না নেওয়ার জন্য, অথচ এত মানবিক, এত মেঠো, এত মানে রক্ত মাংসের ঘেমো আমাদের জীবনগুলোর সঙ্গে রয়েছে। সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা। অসিদ্ধার বাড়িতে বসে আছি, এটা আমার একটা পরম সৌভাগ্য। আমার এক সময়কার থিয়েটারের আদর্শ, যার কথা ভেবে, যাকে দেখে থিয়েটারের কথা ভেবেছি, নাটক দেখে মানে উজ্জীবিত হয়েছি, সেই দ্বিতীয় আমার স্নেহভাজন। আর সবার সামনে বলি, আমি এটা বলি, আমার নিজের ধারণা এই মুহূর্তে বাংলা থিয়েটারে যারা অভিনয় করছেন সেই দুটি হচ্ছে তাদের মধ্যে সর্বভৌম অভিনেত্রী। আমার এটা যে ইভ্যালুয়েশন, আপনারা একমত হতেও পারেন, নাও পারেন। আমি বলি এই কথা শুনে, আমি একটু অন্যভাবে বলি, তার ব্যাপারটা আমার বলে সুবিধা হবে। আমি যেটা বলবো সুপ্রিয়, মানে বয়সে তো আমি অনেকটাই বড় হয়ে থেকে 72 বছরে পা দিচ্ছি। নাটকটা শুরু করেছি একবারে প্রায় 2.5 বছর বয়স থেকে। কারণ আমার পারিবারিক একটা এই ছিল, মামা সূত্রে, মামাবাড়ির সূত্রে আমি মুর্শিদাবাদে বহন করে আমার, কিন্তু আমি 7 বছর বয়সে কলকাতা চলে এসেছি। তারপরে একবারে কালকেশিয়ান কিন্তু যেটা আছে সেটা হচ্ছে যে ওই জন্য ছোটবেলা থেকে নাটক দেখাটা, দেখতে 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 বড় হওয়া। কিন্তু আমি পড়তাম সেন্ট জেভিয়ার্স কলেজে। 70 সালে যখন সেখানে পড়া শুরু করি, নাটকের কাজ করা, এই সবাই জানো যে সেন্ট জেভিয়ার্স নাটকের এটাই সুবিধা দেয়, একবার কাজ করার অনেক রকমের কাজ করতে পেরেছিলাম সেখানে। আমার একটা বন্ধু দল জুটে গিয়েছিল, মানে যারা আমার সঙ্গে ছিল আর কি। করতে 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 একটা দল তৈরি করা, কিন্তু ওই পর্বে আমার নাটকের দলটা 79 জন্ম সংলাপ, 70 থেকে 79 প্রচুর তখনকার দিন আমরা কম্পিটিশন নাটক করা, ইত্যাদি করা, এই সমস্ত ছোটোখাটো। আমি তখন থিয়েটার প্রসেনিয়ামের না বুঝে মাঠেও মন্ত্রীতেও করেছি নাটক, মারধরও খেয়েছি, কলকাতা বিশ্ববিদ্যালয়ে মাঠ খেয়েছি, বাইরে আমাদের যে হনুমান মন্দিরে যে জায়গা, ওখানে একবার আমাকে মেট্রো রোড থেকে নামিয়ে ধমক দেওয়া হয়েছিল, কেন ওই নাটক করবো, ওই পর্বে ওই 72-73 পর্বে। এগুলো সবই দেখেছি এবং শুধু নাটক দেখেছি, প্রচুর দেখেছি। পড়াশোনার বাইরে, পড়াশোনাটা আমার একটা প্যাশন, তুমি জানো যে পড়াশোনার বাইরে আমি নাটকটা ছাড়া আপনি জানি না। মানে আমি সংসারে খুব মজা করে বলি, আমি প্রায় পত্নী আশ্রয় আছি, মানে তারা ওরা রেখেছে বলে আছে। আমার ছেলে মেয়ে বড় হয়ে গেছে, তিনি জানি না, সবই তিনি করেছেন। একটা তিনি করতো, আমার বৌদিরা বড় চাকরিও করতো, সরকারি অফিসার ছিল বড়, WBCS ক্যাডার। ওটা অনেক প্রেমী। আমি যেটা বলবো, আমি না বাদল সরকারকে একটা মানুষ হিসেবে কেন বলছি, এটা মানুষ তো ভাবেই, মানুষই তো যখন একটা কথার কথা বলছি, একটা মানে ছোটবেলা যেমন এদের বয়সে আমরা কে মডেলিং করতাম, একটা সামান্য কিছু দেওয়া হতো। এবার কে কিভাবে ভাবছে তার সে ভাবনাটা সেই এই মডেলটার মধ্যে তৈরি হতো। বাদল সরকার নাটক দেখা ছিল না, তার সঙ্গে অনেকদিন সংসর্গ করেছি। যেটা বললাম আমি শুভঙ্করকে 2000 এবং 2001 সালে অনুষ্ঠুপ পত্রিকার দুটো নাটক সংখ্যা হয়েছিল, তার মধ্যে ও জানে, সেটা সুপ্রিয় জানে, দুটো আমি এডিট করেছিলাম। সেখানে বাদলবাবুর বাড়ি গিয়ে বাদলবাবুর বিরাট ইন্টারভিউ দিয়েছিলাম, বিরাট করে, এবং তার সঙ্গে অনেক কথা হয়েছে, অনেক অন্যান্য কথা। আমি একটু ইতিহাস, মানে বাদলবাবুর বেড়ে ওঠার ইতিহাসটা বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। সে বি কলেজে পড়লেন, বেরিয়ে এলেন এবং একসময় কমিউনিস্ট পার্টি করছেন। পরে পার্টির লোকেদের সঙ্গে ওর মতবিরোধ হয়, হওয়ারই কথা। মানে যারা একটু মুক্ত চিন্তা করেন তাদের তো কোনো জায়গায় আটকে রাখা যায় না, মানে একটা ওই এর মধ্যে বাউন্ডারির মধ্যে ওরকম বেরিয়েও আসে। কিন্তু একটা আমি বলছি কমিউনিস্ট পার্টি করা আর মার্ক্সীয় দর্শনে বিশ্বাস করার মধ্যে যদি তফাৎ আছে। মার্ক্সীয় দর্শনটা হচ্ছে বিজ্ঞান, মার্ক্সীয় দর্শনটা একেবারেই বিজ্ঞান, এটা তুমি বিশ্বাস করছো। তারপরে উনি করেছেন যেটা আসতেন, উনি যখন প্রথমে আসানসোল না করে তখন থাকতেন বোকারো, বোকারো ওটা কোথায় প্রথম দিনে চাকরিটা করতে আমি সীতারাম করতে পারি।
তো সেখানে আমি ওরা রিহার্সাল করছে কিন্তু অভিনয় করছে না, মানে রিহার্সাল করতে তার মানে একটা প্র্যাকটিস করতে দেখতে। এবং তারপরে তো চক্রনাম যেটা এবং যেটা এবং শুভঙ্কর যেটা বললো ব্যক্তিগতভাবে আমারও নিজের এবং ইন্দ্রজিৎ উপর একটা লেখা আছে, এবং ইন্দ্রজিৎ অসাধারণ নাটক। এই যে মধ্যবিত্তদের মধ্যে তাদের মধ্যে থেকে একটা মানে কেন অসাধারণ, মানে এটা প্রশ্ন তুলছে এইভাবে হয়, এই যে আমরা কেন পছন্দ করি, এইভাবে নাটক করা যায়, এইভাবে এই সংলাপ এইভাবে লেখা যায়, এইভাবে কথা বলা যায়, এটা তো এবং ইন্দ্রজিৎ প্রথম আমরা দেখলাম প্রশ্নগুলো আসছে বা ইত্যাদি করছে। তারপরে বাকি ইতিহাসের অসাধারণ নাটক এবং করতে করতে আমি জানি না শুভঙ্কর নিশ্চয়ই জানে, কাজ করেছে যখন, এবং সত্যিও বলে জানে বা সায়নও জানে, সে নিশ্চয়ই জানতে পারে। রবীন্দ্র সরোবর মঞ্চে উনি বল্লভপুরের রূপকথা অভিনয় করছেন দুটো সিনেমা, কিন্তু সেখানে পরপর 7 দিন 7টা শো, কোনো জায়গায় 5টা লোক, কোনো জায়গায় 10টা লোক, এরকম তো বেশি লোক হয়। তখন ওনার মনে হয় যে এটা ওখানে আর করবো মানে করা যাবে না, খুব একেবারেই মানে এই প্রয়োজন থেকে। যেমন আমার মনে আছে আমাদের এক বন্ধু ছিল, আমার থেকে একটু সামান্য বড়, বীর সেন, ও একটা নাটক করতো আবৃত্ত দর্শনী, বিশ্বরূপাতে নাটক করতে বীর সেন, আমরা সব মিলিয়ে 7 জন দর্শক। পরে বিশ্বরূপা থেকে বেরিয়ে এসে কাজের পাঠিয়ে যাচ্ছে, মানে এই যে প্রসিনিয়ামের কিন্তু মুক্তামুক্ত যাচ্ছে, ওই যে প্রসিনিয়ামের ওই ফেলিওরটা, মানে তিনি ভাবছেন যে লোক টানতে পারছে না, তাহলে লোকের কাছে যাবেন কি করে, এটা হয় খুব স্বাভাবিক। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, কালকেও হয়েছে এটা বিভিন্ন সময় ক্লাস নিতে গিয়ে, আজকাল তো মাইক্রোফোন হয়েছে, মাইক্রোফোনটা ভালো হলে ভালো, কিন্তু আমি দেখেছি মাইক্রোফোনটা যদি ভালো না হয়, আমি না এখনো এই বয়সেও মাইক্রোফোন ছেড়ে ছেলেমেয়েদের কাছে চলে যাই, মানে বেঞ্চে বসে থাকে যারা, তাদের সঙ্গে ঘুরে 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 কথা বলি। এটা কেন আমি বলছি, মাইক্রোফোনের ওই প্রসিনিয়ামের মাইক্রোফোন ওটা আমার হচ্ছে না, আমাকে কথা বলতে গেলে আমাকে মানুষের কাছে যেতে হচ্ছে। এটাও বোঝাই কোথাও একটা, আমি এটা সূত্র ধরে করছি, বাবুবাবুদের কথা ভেবেছিলেন আমাকে সরাসরি কথা বলতে হবে। তারপরে তিনি তো চাকরির সূত্রে ফ্রান্সে গেছেন, এই যে আমরা যাদের কথা বলছি, যদি বারবানা থেকে শুরু করে, লোটসকি থেকে শুরু করে, অবশ্য বাউল থেকে শুরু করে, গোয়াল এ থেকে শুরু করে সকলের থিয়েটার উনি দেখেছেন, দেখার তো একটা ইম্প্যাক্ট আছে, কিন্তু এসে উনি যখন করছেন সেগুলো কিন্তু ওইগুলো লক্ষ্য করছেন না। উনি ওনার মতো করে যাত্রার ফলে, যেটা উনি নিজে বলতেন যে আমাদের থিয়েটারটা এসছে রিচুয়ালসকে ভাঙতে এসছে, সেইগুলোকে উনি আনছেন। এবং এনে যেটা ও মিছিলের কথা বললো, আমরা 70-এর দশকে মিছিল দেখেছি একাডেমির ওপরে যে মঞ্চটা, ওটাকে তখন বেশ বলতো অঙ্গন মঞ্চ কি নাকি একটা নাম ছিল, সেখান থেকে আমরা মিছিল দেখার পরে মানে আমরা সবাই দর্শকেরা ওই একসঙ্গে অভিনেতাদের সঙ্গে মিছিল করে বেরিয়ে আসতাম, মানে আমার মনে আছে এইটা ছিল তখনকার, মানে প্রথম দিকে। তারপরে পরিস্থিতিটা করেছেন, কাজের প্যাকেজে করেছেন। তো বাবুবাবু যেটা মূল জায়গা উনি যেটা ভাবছেন বা করছেন, আরেকটা কথাও বলা হতো, হি ওয়াজ এ টাউন প্ল্যানার, কিপ ইট ইন মাইন্ড। এই যে আমাদের এখন আলো করে না সুদীপ সান্যাল, ঘঞ্চাটাকে বলি ঘঞ্চা, সুদীপ সান্যাল, আমি যেখানে থাকতাম আগে দমদমে, আমি দমদমেই মানুষ, দমদমে এখন মতিঝিলে থাকি 43 বছর, তার আগে 20 বছর থেকেছি সেন্টার সিটিতে, ওখানেও থাকতো। ওকে জন্মাতে দেখেছি আমি, ওর কাকা আমার বন্ধু, বড় হলো এসে আমার নাটকের দলে যুক্ত হলো, ইত্যাদি করলো। বেশি নাটক করার পরে আমাকে বললো, দাদা আমি না ফিজিক্স পড়েছি তো, আমি লাইট নিয়ে কাজ করতে চাই। আমি খুব ভালো, এবার দেখো ফিজিক্স পড়ার সূত্রে লাইটটা ওকে আকর্ষণ করছে, এবং করতে করতে দেখো কাজ করতে আজকে গোটা ভারতবর্ষের শরীর সরকার একরকম প্রায় হয়ে দাঁড়িয়েছে। আমি ওকে তাপসের কাছে পাঠিয়েছি, দিয়ে গেছিলাম এই যে জায়গাটা। আসলে আমার কাজ করতে একটা মনে হচ্ছে, আমি বারে বলি, আমি যেহেতু ছোটবেলা থেকে থিয়েটার দেখেছি, ইত্যাদি দেখেছি, আমি জানি না মনে হয় সেদিকে আমার সঙ্গে একমত হবে। আমরা মনে করি আমাদের এক একটা ক্লাস নেওয়া এক একটা পারফরমেন্স, এক একটা ক্লাস। আমি যখন ক্লাস নিচ্ছি ঘরে, আমি যদিও ক্লাসে যদি কথা বলছি, আমি যদি রুশো পড়াই, বা আমি যদি পরের দিকে গিয়ে আমাদের এই ভদ্রলোক ডান্সটি পড়াই, যে কোনো জায়গায় পড়াই না কেন, যখন সেটা পড়াচ্ছি তখন কিন্তু আমার কাছে মনে হচ্ছে সেটা একটা ক্লাস। তাহলে আমার এই ইন্টারাকশনটা, এই ব্যাপারটা, যেমন ওদের ওখানে প্রথম ক্লাস নিয়েছিলাম আমার মনে আছে, প্রথম দিকে ওদের যে ক্লাসটা নিয়েছিলাম, আমার ফান কাজের ছাত্র। তো ওর পরে ওর 2-3 বন্ধু আমাকে বলেছে যে আমরা এখন ভেবেছিলাম আপনাকে এই করবো, প্রথম তো নতুন প্রফেসর এসেছেন, তাহলে এই করবো। আমি শুরু করেছিলাম থিয়েটার ইউরোপের যে 30s ইকোনমিক ডিপ্রেশন, আমি এখান থেকে শুরু করেছিলাম। 30s ইকোনমিক ডিপ্রেশন থেকে শুরু করে কি করে ওয়েস্টার্ন থিয়েটার তৈরি হচ্ছে, সেটা ফলে গল্প করে, মানে ওরা খুব গল্প শুনেছিল। আফটার হাফ অ্যান আওয়ার 45 মিনিটস দে আন্ডারস্ট্যান্ড এটা গল্প নয়, এটা তো আমার বলছি, দিস ইজ মাই টেকনিক হাউ টু include my students into my inclusiveness.
এই ইনক্লুসিভনেস থেকে বাদল সরকার ওই চমৎকার বলুন না এখানে এটা হবে এখানে এটা হবে এটা করছে ভাবছে নিশ্চয়ই সত্যিরাও ভাবে যেখানে দর্শকরা কিভাবে করবে না করবে মানে কি রিয়াক্ট করবে কিন্তু এইগুলোই ভাবছে ভাবতে ভাবতে আর একটা জিনিস এটা হলো যেমন কেমন নাটকটা মানে এই যে পরের দিকে নাটকগুলো এত বিখ্যাত হলো ভালো লাগলো এবং যারা আমরা নাটক লিখি যারা জানে আমাদের একটা না সিনট্যাক্স আছে আমাদের একটা বিশেষ পার্টিকুলার ছন্দ আছে বিশেষ করে মুড আছে কি বাদল সরকার যেটা করলেন যেমন আমি বলছি শুভপাত্র ভারতের লেখা এটা আমার নিজের অত্যন্ত প্রিয় নাটক আমার পিএইচডি থিসিসে আমি শুভপাত্র ভারতের ইতিহাসের কন্টেন্ট অ্যানালিসিস করেছি নিজের একটা অনেক দিন আছে তো সেখানে খুব অদ্ভুত করলেন কিছু কিছু কথা যেগুলো বাঁধাগতের কথা আমি তোমাদের জন্য আজকে আগে বলে একটা কথা এখানে লিখে আনছি সেটা ওই যাতে অধ্যাপক তো মাত্রা বলে আমি কখনোই ওই ফাঁকি দিতে পারি না আমি দু একটা জায়গায় বলছি সোনামুড়ি আরো মোটা হচ্ছে চা বাগান কফি বাগান ভারতের সস্তা মজুদ ভারতের পুঁজি পাঠা আরো মোটা হচ্ছে এরকম সংখ্যা কিছু সংখ্যাটা শুধু সংখ্যা আর শরীর ভাষ্য দিয়ে সংলাপটা মুহূর্ত হয়ে উঠছে এইটা ভারত সরকার করলেন ইটস আন ইউনিক স্ট্যান্ড এটা শুধুমাত্র ভারতের ইতিহাস আমাদের একটা পড়াতে হয় আমি যেহেতু পলিটিক্যাল সায়েন্স এবং সোশিয়োলজি অধ্যাপক ছাত্র অধ্যাপকের চাকরি ছাত্র এবং নাটকের ছাত্র বিশেষভাবে আমাদের একটা পড়তে হয় যে ট্রান্সফরমেশন অফ ইন্ডিয়ান সোসাইটি ফ্রম এগ্রিকালচারাল সোসাইটি টু ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি বা ফিউচারিজমে ক্যাপিটালিজম যাওয়া সেখানে আমি ছেলেমেয়েদের ক্লাসে বলতাম দুটো জিনিস পড়ে আসছে একটা হচ্ছে তারা সম্পর্কে গণযোগ কারণ ওইটা পড়লে পরে ওই ট্রান্সফরমেশনটা পড়া বুঝলেন আর দ্বিতীয়ত আমি শুধুমাত্র ভারতের ইতিহাস থেকে কিছু অংশ পাঠ করে শুনতাম যে এই জায়গাটা ফলে তারপরে যখন আমি পড়ালাম ছেলেমেয়েদের কাছে কোনো অসুবিধা হতো না সহজে স্পষ্টভাবে ব্যাপারটা ধরতে পারে এবং সেটা এখনো বলে আজকে 1 বছর পরেও আমার কোনো ছাত্র যে এখন অধ্যাপক হয়েছে বিভিন্ন জায়গায় তারা বলে স্যার ওই পদ্ধতিটা আমাদের খুব কাজ নিয়েছে আমরা ফলো করা হচ্ছে মানে টিকিং আমি ট্রেনিং এই ব্যাপারটা কিন্তু আমি বাদল সরকার থেকে নিয়েছি এই যে জায়গাটা বাংলাভাবে নিয়ে আসছে ভীষণ আপাত দৃষ্টিতে নিরাসক্ত ছিলেন মনে হয় ইত্যাদি তিনি যখন কথা বলতে শুরু করছেন তখন তার আবেগটা যখন আমরা কথা বলেছি যখন ইন্টারমিডিয়েট মাইক্রোফোনের বাইরে বসে কথা বলেছি তখন দেখছি তার আবেগটা কিভাবে কাজ করছে আর আমার যেটা মনে হয় সুপ্রিয় আমার মানে সন্তান সহ তাও বলছি যে একইভাবে ও যখন কাজ করে সায়ন যখন কাজ করে তুমিও যখন কাজ করবে সেটি যখন অভিনয় করে ভারী আবিষ্কার করবে অনেক একটা আবেগ থাকে তো প্যাশন থাকে ওই আবেগটাকে জানা যাবে একদম সুপ্রিয় ঠিক বলবো ওই নিচেই লেখক করতে গেলে একটা তুমি কাউকে মারা দাও তাহলে সত্যি করে মানে এই দিলে গাঁদা ফুল দিলে বিজেপি বলবে ফুল দিলে অন্যরকম বলবে আবার লাল গোলাপ দিলে তোমাকে বামপন্থী বলবে তাহলে তোমাকে একটা পঞ্চম ভাবতে পারবে সেইখানে আমার মনে হয় যারা করছে সুপ্রিয় থেকে শুরু করে আরো যারা কাজ করছে তাদের কাছে আপনার একটা জিনিস তারা কি ভাবছে নতুন করে কিছু ভাবা মানে এইটাকে নিয়ে এই বিষয়টা নিয়ে যদি আমরা এখন নতুন কিছু ভাবতে না পারি তাহলে আমি দেখবো আমি আমার আরেকটা ছাত্রই করা যায় দেবাশিস আমার লেখাতে নাম একেবারে করেছি মানে আমাদের নতুন নাম শুরুটা দেবাশিস করছে না আমি ওই সময় বিয়ে খেতে পাইছিলাম সেটা 3 মাস তো আমার দল থেকে নাটক করতে হবে আমার কথা হচ্ছে দেবাশিস দেবাশিসের সাথে সেদিনকেও আমি কালকেও আমার সোমবারের দিনকে আমরা ফিলাম একসঙ্গে রোববারে এটা এগিয়ে কথা বলছি ওর মতো করে উনি ডিজাইন করে একটা ডিজাইনের বলে কিন্তু আমার কথা হচ্ছে উৎপলই বলো সৌমিত্রই বলো বা বাদল বাবুর নিয়ে শুনেছি আমার বিষয় অনুযায়ী তো আমার ডিজাইনটা হবে আমার ডিজাইনটা তো আমার বিষয়কে এই করতে পারে না গাইড করতে পারে না আমি ওদের একটা নাটক দেখেছিলাম যেগুলোর কোনো কথা বলছে বুঝলে আমি এটা দেখেছিলাম বোধহয় সমিতাদের ছবি না এইটা যখন দেখছি তার মানে কথা যখন বলছে না আমার আকারে মনে হচ্ছে যে যখন ওরা আমাদের সামনে আসছে কাছে আসছে আমি ভাবলাম একবার কথা বলছিলাম না একবার ভাবলাম বলবো তারা বললাম না বলবে না এখন বলতেই মূল ব্যাপার কথা বলবে না কিন্তু আমার মনে হচ্ছে বোধহয় এক্ষুনি কথা বলবে এইটা যে করতে পেরেছে সেটাই ওর নাটকের সাথে এই জায়গাতে এই যে ভাবনাটা এইটা আমি বলছি বাদলবাবু বোধহয় এরকম কিছু ভেবেছিলেন মানে একদম মানে এটা কঠিন আমি একটা বিরাট কিছু হয়ে যাবে কিন্তু আবার আমি বলছি কানে আলাদা ব্যাপার বাদলবাবু এটা পছন্দ করেন এটা আমি করছি কেন আমার মতো একটা মানে মিডল ক্লাস লোক এডুকেটেড মিডল ক্লাস মানে কাদের জবহোল্ডার যারা আমরা বাদলবাবু আমাদের বলি
অনেক পরে যাবো তারা তো এনেই আমরা যখন আমি বলছি যে আমি এখনো এই যে ও কাজটা করেছে আমার ছেলে ওই নেই ও যাবো একটা কলেজে পড়ে সামনে থেকে একটু বছর দুইতে ও কাজ করেছে ব্ল্যাক আমেরিকান লিটারেচার অ্যান্ড ইন্ডিয়ান স্টোরিজ। তা আমার তো ভীষণভাবে অস্বস্তি করে জিনিস জানি আমি একটা নাটক করলাম যেটা বলেছিলাম ওই তোমার ব্লু স্পট চা লিখলাম নীল দেখা যেটা অন্যদিনও করে পেলাম ওর কাছ থেকে স্ক্রিপ্টটা পেলাম না। এই যে জায়গাটা একটা নতুন নাটক শেষ করলাম তুমি সেদিকে কোথায় জানো কে মনোবাদে বলে একজন কেরানিয়ান মানে কেরালায় যে নাটক ছিলেন 60-এর দশকের সঙ্গে একটা নাটক লিখেছেন উইমেন অফ মহাভারত। তো সেটা আর পাওয়া যায় না আমার কাছে কোনোভাবে মানে দুটো সিন এসে ওইটার পরে আমি নিজের মতো ভেবে লিখলাম মহাভারতী যেহেতু স্ত্রী মানে মহাভারত 10টা চরিত্র মহাভারতের বইটাতে তারা তাদের মতো করে মহাভারতের ব্যাখ্যা এই জায়গাটা এইটাই আমার মুশকিল আমি আমার একটা স্বভাব কোনো কিছু নেই, এটা ভালো লাগবে আলোচনা। কিন্তু যেটা আপনি বলছেন বা যেটা আমার কাছে যেটা মনে হয় যেটা আপনি বলতে চাইছেন যে বাদল বাবুর তৃতীয় থিয়েটার আজকের সময় প্রাসঙ্গিকতা যে আলোচনাটা আমরা আছি তৃতীয় থিয়েটার নিয়ে তিনি যখন বলছেন এটা একটা দর্শন, এই দর্শনটা না মানলে পরে আমার সঙ্গে তোমার থিয়েটার করা সম্ভব না, এটা খুব স্ট্রিক্ট। এবার তৃতীয় থিয়েটার যে খাঁচাটাতে উনি আনছে সেটা একটা মুক্ত মঞ্চ, একটা খোলা জায়গায়, একটা ঘরে, একটা কম্পাউন্ড, একটা খোলা জায়গা। আমি যখন ব্যক্তিগতভাবে যখন তার ঘরে কাজ দেখতে যাচ্ছি এবং বহু পরে বিভাবন যখন 97, 98, 99, 2000 এই সময়টায় ঘরে কাজ করছে, স্যারেরাও আসছেন আমাদের ফেস্টিভ্যালে, আমরা যখন অন্তরঙ্গ নাট্য উৎসব শুরু করছি 2002-এ এবং 2016-তে যখন আমি নাট্য একাডেমিতে ওই উপদেষ্টা সদস্য যে মন্ডলীর মধ্যে একজন সুযোগ পাচ্ছি কাজ করার, সেখানে গিয়ে আমার প্রথম যে কথাটা হলো যে যখন আমি বললাম যে ওখানে অন্তরঙ্গ নাটক এই বিভাগটা চালু করা হোক, এবার কথা হচ্ছে ওখানে মনোজ মিত্র আছেন, বিভাস বাবু আছেন, আরো নানা মিত্র আছেন। আমাকে প্রথমে কিন্তু যেহেতু অ্যাপ্রিসিয়েট করা হয়েছিল এরকম তখন ওই যে তুমি যে বইটা করেছো আসলে বিকল্প বলে কিছু হয় না, কারণ সত্যি বাদল সরকারের তৃতীয় থিয়েটার কোনো বিকল্প চর্চা না, অন্তরঙ্গ থিয়েটার বিকল্প বলে কিছু হয় না, আমি এটা বিশ্বাসী করি। বিকল্প থিয়েটার বলেন তারা কোথাও মূল একটা থিয়েটারকে স্ট্যান্ডার্ডাইজ কেন করবে? থিয়েটার যারা করেন তারা ওই স্পেসটাকে মাথায় রেখে তাদের মতন কাজ করবেন। কেউ বাদল সরকার পড়ে করতে পারে, কেউ সৌম্যমিত্র পড়ে করতে পারে, কেউ এর বাইরে অন্য কিছু পড়ে করতে পারে, তার যদি মনে আমি এই স্পেসটা দিয়ে কথা বলতে চাই। ফলে আমরা প্রত্যেকবারই একটা তাকিয়ে দেওয়া হয় যে প্রশ্নগুলোকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় যে এইটা না ঠিক ইন্টিমেট হলো না, আমি কি এটা বলি এটা ঠিক প্রসেনিয়াম হলো না, বলি আমি বলতে চাইছি বাদল সরকার একটা কিছু দিয়েছিলেন যেটা 2000 সাল অব্দি আমরা যখন থিয়েটার করছি, আমি 97 সাল থেকে থিয়েটারের মধ্যে নড়াচড়া করছি, 2000, 2001, 2, 3, 4 এই সময় পর্যন্ত কি থিয়েটার করো থাকতে আজকে 2025-এ সারা পশ্চিমবঙ্গ জুড়ে থার্ড থিয়েটার থেকে অন্তরঙ্গ থিয়েটার যত উৎসব হয় সেটা আমার ভালো লাগে, এটা আমাদের কন্ট্রিবিউশন, বিভাগনের কন্ট্রিবিউশন। আমি এই জায়গাটাই করতে চাই। বেশ, এবার আমি একটা জিনিস আমি শুভঙ্করকে জিজ্ঞেস করছি, এবার আবার একটি গবেষকের কাছে যাওয়া, সেটা হচ্ছে যে না 1957 সালটা বাদল সরকারের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজ করতে লন্ডনে যান এবং স্ট্র্যাটফোর্ডে ওখানে যেতে কর্মসূত্রে অনুযায়ী বাদল সরকার অনেক রকম কোম্পানিতে কাজ করেছে এবং এটাই বলেছেন যে এটাই হচ্ছে আমার নাটক পাঠের আমার নাট্য শাস্ত্র। যেখান থেকে উনি স্ট্র্যাটফোর্ডে থিয়েটার দেখতে যেতেন, এমন নয় থিয়েটার খুব ভালোবাসে, খুব ঠান্ডা লাগে এবং একটা খুব সুন্দর জায়গায় শুভঙ্কর গবেষণার ইয়েতে করেছে, সে জায়গাটা আমার খুব ভালো লেগেছে। সেটা হচ্ছে এই অ্যাবসার্ডিটি এবং বাদল সরকারের থিয়েটারকে ঘুরিয়ে ফেলা, এটা সবথেকে বড়। কিন্তু যে জায়গাটা আসবে বাদল সরকার পরবর্তীকালে কন্ট্রাডিক্ট করছেন, সেটা হচ্ছে যে রিচার্ড শেখলার এবং জেরি ডটফ এই দুজনের
কাজকে বাদল সরকারের কাজের মধ্যে মেনে ফেলা হয়, কারণ আমাদের একটা কলোনিয়াল হেজিমনি রয়েছে। সেই কলোনিয়াল হেজিমনি অনুযায়ী আমরা সবসময় চেষ্টা করি একটা পাশ্চাত্য দিক নির্ভর করে একটা জিনিস, একটা ভাবনাকে তৈরি করার একটা চেষ্টা। আসলে এটি তোমার কি মনে হয় যে রটস্কি কিংবা শেখনার এটার কাজ কি সত্যিকার রটস্কির ক্ষেত্রে দর্শক, শেখনারের ক্ষেত্রে ফিজিক্যাল অ্যাক্ট, এটা সত্যিকার বাদল সরকারের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট জায়গা ছিল না, কারণ বাদল সরকার মানে বলে ফেলে যে বাদল সরকার ওদের কাছ থেকে ইন্সপায়ার হয়েছে, একদমই নয়, একদমই নয়। বাদল সরকারের সঙ্গে ওদের একটা পরিচয় হয়েছিল, বাদল সরকার ওদের সঙ্গে একটা কাজ করেছিল, সেখানে শেখনারের কাছ থেকে ওয়ার্কশপ ব্যাপারটা সে জানতে পেরেছে। ওয়ার্কশপ করলে শারীরিকভাবে আর ফটোস্ক্রিপ্ট বইটা পড়েছিল, কিন্তু এই একটা কথা বলবো এই দুটো প্রভাব তার পরবর্তীকালে কাজের কোথাও কিন্তু সেভাবে দেখা যাচ্ছে। হয়তো তিনি ওই থিয়েটার করবার সময় যে ওয়ার্কশপ ভিত্তিক কাজটা করে তোলা, সেটা হয়তো তিনি সেখানের সঙ্গে কাজ করতে গিয়ে ভেবেছেন যে এটা করা যেতে পারে। আমি তো আপনার কি বলতে চাইছি না, এরকম কি হতে পারে যে একটা মানুষ যে কাজ করছে তার কাজে কোনো মানুষের প্রভাব থাকতে পারে না? আমি তো এই প্রসঙ্গে একটা দুটো জিনিস আমি আলোচনাটা যাচ্ছি, আমি একটা ঘরোয়া আড্ডা আছে, আমি একটা লাইন পড়ছি, এটা নিয়ে আমি পড়তে চাইছি ওর জন্য। বাদল সরকার তার তৃতীয় থিয়েটার ভাবনা নিয়ে একটি সাক্ষাৎকারে বলছেন, 1957 সালে জোয়ার লিটিলউডের প্রোডাকশন পোল্যান্ডের ব্রোসলোতে গ্রোটোস্কির থিয়েটার ল্যাবরেটরিতে তৈরি নাটক অ্যাপোকালাইসিস কাম ফিগুরিস, এগুলো আমাকে তৃতীয় থিয়েটার নির্মাণের প্রেরণা দিয়েছিল। বিভিন্ন নাট্য ব্যক্তিত্ব জেচি গ্রোটোস্কি, জুলিয়ান বেক, জুডিথ মালিনা, রিচার্ড শেখনার, ইউরোপের ও আমেরিকার এক্সপেরিমেন্টাল থিয়েটার আমাকে প্রভাবিত করেছে। আমি সেই ধারা ভারতে আনার চেষ্টা করেছি। হ্যাঁ, কিন্তু এনেছেন কি? বলছি বাবা, আপনার তর্ক ভালো লাগছে। বিষয়টা হচ্ছে আমি একটা জিনিস দেখলাম, তুমি গবেষণা করেছো, আরো করো, আমিও করছি, আমরা আড্ডা মারবো, তর্ক করবো, নাহলে তো তাই হবে। কিন্তু তাকিয়ে দেওয়া নয়, কোনো মতামতে নয়, কোনো সিদ্ধান্তে নয়, আমি এটাতে বিশ্বাস করি। এবার কথা হচ্ছে যে এই লেখাটা করতে গিয়ে আমার সঙ্গে আমরা একসঙ্গে থিয়েটার করি, আমরা কিছু তর্ক করি, এবং চিন্তাও করছিলাম আমি আমার অভিনেত্রীর সঙ্গে এইভাবেই নিশ্চিত তর্ক করার চেষ্টা করি। তো আমার কাছে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে গ্রোটোস্কি যখন উনি বলছেন, উনি যখন যাচ্ছেন, উনি লিখছেন, এই সাক্ষাৎকারটা পুরোটা বললে পরে আমি পড়ি, 5 মিনিট লাগবে। এই সাক্ষাৎকারের আরেকটি জায়গায় সাক্ষাৎকারটা কে নিয়েছে বলছি, তার লিখিত আছে, সেটা ছাপা আকারে বেরিয়েছে, ঠিক আছে। শতাব্দী নাট্যদল প্রসঙ্গে প্রথমে আমার দল শতাব্দী প্রসেনিয়াম থিয়েটার করত, ওর কথায় আসি, ওই যে কথাগুলো বলছিল। জওহরলাল মেমোরিয়াল ফেলোশিপের জন্য আমার প্রজেক্ট ছিল ওয়ার্কশপ ফর এ থিয়েটার অফ সিনথেসিস অ্যাজ এ রুরাল আরবান লিঙ্ক। এই প্রজেক্ট চলাকালীন আমি থিয়েটারের মাধ্যমে গ্রাম ও শহরের সংস্কৃতির যোগসূত্র স্থাপনের কথা ভাবতে থাকি। আমি যখন কর্মসূত্রে মাইথনে থাকতাম, সেই সময় থেকে প্র্যাকটিস শুরু। 5-এর দশকে কলকাতায় ফিরে এসে নাটক, তখন ছিল কমেডি যুগ। 1956 সালে বিদেশি ছবির সূত্র ধরে আমার লেখা প্রথম নাটক সলিউশনিস্ট, এগুলো সব জায়গাতেই পাওয়া যায়। তারপরে অভিনীত হলো বড় পিসি, তারপর আমার নাইজেরিয়া যাত্রা, সেখানেই শতাব্দীর পরিকল্পনা, 1967 সালে দেশে ফিরে শতাব্দী প্রতিষ্ঠা। আরেকটা জাস্ট ছোট হচ্ছে 1969 সালে প্রথম প্রোডাকশন গোলাপ, তারপর সারা রাত্রি, বল্লভপুরের রূপকথা, সবই ছিল পুয়োর থিয়েটারের ধারণা দিয়ে তৈরি, তবে সেগুলো প্রসেনিয়াম হিসেবেই অভিনীত হয়েছিল। বললাম তো অমৃতলোক পত্রিকা। না, অতীশ বিশ্বাস নেই, ভদ্রমহিলার নাম আমি তোমাকে দিয়ে দেবো, সেটা অসুবিধা নেই।
কারণ মিছিলেতে একইভাবে বাবু সরকার বলছেন যে আমার নামে এই জিনিসটা চাপানো বা তুমি ইন্টারভিউ দেওয়াতে একই কথা উনি বলেছিলেন যে আমার নামে ভিতর কাজে দিশাকারায় একটা না 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 সেটা বলছি না, এটা সেই জায়গাটা আমি ওকে জিজ্ঞেস করি না, আপনাকে একটা আলোচনাটা দিয়ে যেতে হবে যে সেইখান থেকে যে জায়গাটা বলা পরবর্তীকালে কিন্তু উনি এই জিনিসটাকে মানে নিজে কন্ট্রাডিক্ট করছে যে আমার কিন্তু নাটকটাকে একটা দাবিয়ে দেওয়া হচ্ছে। আমি জাস্ট প্রশ্ন করছি এটাকে দাবিয়ে দেওয়া যায় সেটাই একটু রিচার্ড ফিল্টার এবং গ্রোটোস্কি নাট্য ভাবনা বাবু সরকারের কাজ করতে মানে প্রভাব বিস্তার করেছিল কিনা সেটা কাজ কি গ্রোটোস্কির কাজ কি আমাকে জানতে হবে। না না সেটা গ্রোটোস্কি সারা জীবনের কাজ টুয়ার্ডস এর ফোর থিয়েটার নয়, এটা জানো তো? হ্যাঁ অবশ্যই তার জীবনের একটা ব্যাকগ্রাউন্ড আছে। এবার কথা হচ্ছে গ্রোটোস্কি বলতে ফোর থিয়েটার বলা হয়। সেখানে তাকে যে যে কথাগুলো বলেছে, যে যে কথাগুলো বলা আছে মানে যে থিয়েটার এখন এইভাবে হচ্ছে, আমরা টিভির সঙ্গে কোন রকম আমরা আমার থিয়েটার কি বলে সিনেমার সঙ্গে কমপ্লিট করতে পারবে না, তাই আমার চাই শুধুমাত্র একটা, আর বাকি আমার কাছে কোনো প্রয়োজনীয়তা নেই। যখন বাবু সরকারকে নিয়ে কাজ করছে বা সারা ভারতবর্ষ ব্যাপী বা আমি দিল্লিতে যখন বন্ধু থেকে শুনছি যে দিল্লি বিশ্ববিদ্যালয় বা জেএনইউতে সব থেকে বেশি কোন মানুষ বাঙালিদের নিয়ে ভাবনা চিন্তা করা হয়, দুজনের কথা বলা হয়, অর্ষা থেকে বাবু। আমি জানতে চাইছি স্যার এখন একটা প্রতিবাদী নাটকে একটা বেশ চল হয়েছে, এই প্রতিবাদ এইটা কোথাও একটা মনে হয় আজকে ভয়ানক একটা পুঁজিবাদী পৃথিবীতে যে প্রতিবাদী নাটক সত্যিকারের প্রতিবাদের একটা ভাবনা তৈরি হচ্ছে, যে মানুষরা প্রতিবাদের পরিপ্রেক্ষিতে থার্ড থিয়েটারকে শেষ দিন প্রতিবাদী থিয়েটার আজকে কি সত্যিকারের বাবু সরকারকে সেই প্রতিবাদী থিয়েটারের মুখ হিসেবে দেখা হয় আজকের বাংলা থিয়েটার নাকি? আমি সরকার করেছি বা আমরাও ব্যক্তিগতভাবে যেটা চেষ্টা করি সবসময় তাই না বলছি, মানে প্রতিবাদী হচ্ছে ক্ষমতাকে পুষ্ট করা। ক্ষমতা তো বিভিন্ন জায়গা আছে, মানে ক্ষমতার যে জায়গাটা হওয়ার সমস্ত স্কেলে চলে যাচ্ছে, সেই জায়গাটায় যদি প্রশ্ন তোলা যায়, সব প্রশ্ন তোলা যাচ্ছে তা আর প্রতিবাদের ধরন তো পাল্টে যাচ্ছে স্যার। সেটাই বলছি। আপনি আজকে অনুষ্ঠানে করছেন, এটাও একটা প্রতিবাদই তো। আমি বলছি আপনি বলবেন যে আমার কি চারপাশে যা কিছু হচ্ছে আমি কি স্টেট বলতে পারছি? সময়টা কি 70 দশক আর 2025 এক আছে? তাই আগে যেভাবে একটা বলে দেওয়া যেত 2000 মানে আমি বলছি সময়টা বাংলা থিয়েটারে কটা আসছে সরাসরি কথা উইকিল টুইঙ্কিল 2001-2 হয়ে গেছে। এই একই প্রশ্ন যখন আবার করা হয়েছিল এই সমুদ্রে তাকে যে সিনেমা করছে, বলছে আমি সেই সময়টা লিখেছিলাম করেছিলাম, আমার এখন একইবার আমাকে করতে হবে কে বলেছে? সেখানে একটা জায়গা বলতে যে আমি কোনো প্রতিষ্ঠানে যুক্ত থেকে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলতে পারি। সেটা তো তার সেই লেখার সেই তিনি করছেন তখন তো আমরা দেখছি। তারপরে শুধু কি একটাই নাট্যকার সারা ভারত পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াচ্ছে, আরেকটা কি ওইরকম লেখা আসলো? সেটা কেউ লিখছেন না, সেটা মুশকিল লিখছে না, এখানে হিসাব আছে। হ্যাঁ স্যার কোন নাটকের শুধু আমি দুটো কথা বলছি, নাটকটা হচ্ছে অমর সিংহ, এটা হচ্ছে ঈশ্বরের অমর সিংহটা আমরা লিখেছিলাম ওই যে ছেলেটি মারা গেল না আমাদের সেই রাস্তায় বেশি করতে গিয়ে এই নামটা নিয়ে হ্যাঁ কি এটি ছেলে মানে রাস্তায় মিছিলে তবে ওর এইটাতে আমার মনে হয়েছিল ওইটা নিয়ে একটা করার কথা কাজটা করেছিলাম। অমর সিংহের গল্পটা খুব ইন্টারেস্টিং, মানে অমর শেখ বলে এক ভদ্রলোক তিনি আসেন, তারপরে তিনি মানে তাকে ওইরকম একটা স্মরণসভা ঘটনাটা ঘটে যে ছোট স্মরণসভা হচ্ছে সেটা ভেঙে সেখান থেকে উনি ব্যাক করেন মানে ওনার আশ্রয় হচ্ছে রবীন্দ্রনাথ, সেখান থেকে অমর ছোট হয়ে যায়, ছোট হয়ে যায় মানে ফিজিক্যালি তো ছোট হয় না, তার মানসিক দিক থেকে সে যখন ওকে যে ডাক্তার দেখতে আসে তাকে কবিরাজ দেখে, ওই যে পাড়ার যে প্রত্যেকের পার্টি লিডার আছে তাকে মরণ বলে, মানে এরকম ভাবে থাকে, এবং মেয়ে ডাক্তাররা আসে তাদেরকে বলে ওই রকম কবিরাজ, এই সমস্ত কথাবার্তা বলে। বলতে বলতে আলটিমেটলি রবীন্দ্রনাথ নিজেই শান্তি করে, মানে রবীন্দ্রনাথ কিন্তু আরেক যে কোনো রবীন্দ্রনাথ নাই, এই রবীন্দ্রনাথ না, তিনি একটা পনেরো তাকে কথা বলেন তোমরা যেটা ভাবছো তার বাইরে যদি আর কিছু বলে কেউ
তাহলে সেটাই পাওয়ার লক্ষণ, সেটাও কোনো রকম হতে পারে, ভাবনা হতে পারে। এইখান থেকে অমর সিনেমাটা হয়েছিল। আমি নিজে অমরগুলো পাঠ করতাম, লাস্টে আমি একটা হাফ প্যান্ট করে বড় একটা স্কুলের বাচ্চাদের এই করে পিঠে কাঁধে ব্যাগ নিয়ে দর্শকের মধ্যে দিয়ে পিঠে চলে যেতাম। আমি একাধিক দেখেছি সেখানে প্রচুর শো হয়েছিল। আর একটা এটা কিন্তু তৃণমূল জামানাতেই করেছিলাম। তো আরেকটা হচ্ছে ঈশ্বরের করি, সেখানে আমি দেখলাম হিটলার আর বিদ্যাসাগর এসেছে, দুই রাষ্ট্র অভিনেতা, হিটলার করতে শান্তিগোপাল, বিদ্যাসাগর করতে অরুণ দাসু। এরা দুজনের এই লোকে আসলে দুটো লোক এসছে, কে ওয়েস্ট বেঙ্গলে থাকে, হিটলার না বিদ্যাসাগর, এটা নিয়ে একটা এটা মারাত্মক এই হয়েছে। এখন এটা জন্য আমি সপ্তাহে হাসপাতাল পুরস্কার পেয়েছিলাম। এটা এটা এই বলছি যে আমি নিজে যেটা ভেবেছি যে আমি যে সব কথা বলতে পারবো তা তো নয়, আমার কথাও নয় আমার এইভাবে, আমি যেটা কোনো পলিটিক্যাল প্ল্যাটফর্ম না, এটা আমি কিছু প্রশ্ন তুলতে পারি, যদি প্রশ্ন তুলতে পারি যে প্রশ্নটা ভেবে আরেকজন বিষয় আমি একটা ছোট উদাহরণ দিয়েছি। অনেক সময় হয় না আমাদের মফস্বল দিকে তুমি বুঝবে কোনো জায়গাতে বা কোন জায়গাতে আমি সবাই এটা কিন্তু পুকুরের পাশে দাঁড়িয়ে আমাদের ঢিল ছুঁড়ি, ঢিলটা না পুকুরের মাঝখানে গিয়ে পড়ে একটা বৃত্ত হয়, তো সেটা বৃত্ত করে আরেকটা বৃত্ত হয়, আরেকটা বৃত্ত হয়, করতে করতে সেটা পারে এসে। আমি মনে করি থিয়েটারের কাজ এবং সেটা বালুবাবু সূত্র সে একই, বালুবাবু ক্ষমতাকে রেগুলার প্রশ্ন করেছে সমস্ত সময়। এই যে মানে তোমার এর থেকে আমাদের বিখ্যাত নাটক গোমা থেকে শুরু করে সুপার ইতিহাসে ক্ষমতা এই যে চেঞ্জ করে দিল। এবারে আবার কথা বলছি, মানুষ আমাদের একটা জায়গা পৃথিবীতে মানুষের সমাজ বা এটা নিয়ে তার তো কোনো কংক্রিট কোনো কিছু নেই, সেটা রেগুলার চেঞ্জ করেছে। মানে ফিজিক্সের ছাত্ররা বলা হয়েছে ও দুদিন ছাত্রী করেছেন, ও বলতে পারবে কিভাবে চেঞ্জ করি ইত্যাদি করি, সমাজটা এরকম চেঞ্জ করছে। সেই চেঞ্জের সঙ্গে আমাকেও ইট ইজ ভেরি হার্ড টাস্ক। আমরা যদি ভেবে নিই যে ওইটা একসময় করেছি বলে ওরা কি করেছি দাদা পায়ের উপর পা তুলে চা বা কফি খেতে শুরু করতে হবে, তোমাকে টিকে থাকতে হয় প্রত্যেকটা মুহূর্তে, তোমাকে আস্তে 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 এগোতে হবে তোমার জীবনের শেষ দিক। সেইটা কিন্তু আমি বাবুবাবুর একটা কথা বলবো, বাবুবাবু সবকিছু একটা চেয়েছেন সরলীকরণ করার, এটা কেউ বলে না। ইদানিং দেখলাম এই প্রতিদিনে একদিন আমার এক ছাত্রী লিখল, দেখলাম উনি এসপেরান্তো বলতে দিয়েছেন। এসপেরান্টোটা কি? এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা তুমি সবাই বলবে মিনিমাম। এই যে মিনিমাম কথাটা বাবুবাবু নাটকের মধ্যে যেটা আছে, নমনীয়তা বলো বহনীয়তা বলো, মিনিমাম যে ব্যাপারটা, এই যে মিনিমাম আমি এতগুলো কথা বলবো কেন? আমি যদি বলতে পারি এটা খুব সহজ কথা, ভাবে ভঙ্গিতে এটাই বলতে পারি, তাহলে আমি বলবো কেন? তাহলে এতগুলো কথা বলার আমার দরকার নেই, এত ভাষায় দরকার নেই। এখন এইগুলো হচ্ছে কি, এইগুলোকে আমরা তারপরে যেটা হয়নি ও একটা গবেষণা করছে, কিন্তু তারপরে আমি যাই না সূত্রের মধ্যে কাজ করছে, অনেকভাবে ওই ধারাটাকে নিয়ে চর্চাটা হয়, চর্চা না করে তো হবে না। আমরা যেটা হয় আমি আর রোজ ভাবি, মানে আমার একটা ইদানিং হচ্ছে, আগে বেশ করতাম এই কোভিডের পর থেকে বাড়িতে উঠে গেছি তো একটু আগে বলতে কমিউনিটি আর নেই, মাঝে মাঝেই ভাবি এর প্রতিজ্ঞা করি আগামী কাল থেকে ঠিক আছে আগে হাঁটতাম এই যে আলোচনাটা, এই আলোচনাটা আমাদের থিয়েটারের মধ্যে বলে আমরা খুব সহজ পন্থায় অনেক কাজ হাসিল করতে চাচ্ছি। সেটা যেভাবে আমি কোনো কাউকে ছোট বড় করছি না, প্রত্যেকের কাজকে আমি শ্রদ্ধা করি, ভালোবাসি, কিন্তু এই চর্চাটা ঠিক চর্চাটা ঠিক আগে তাহলে কিছু আবার এমন এক দলকে শ্রদ্ধা জানিয়ে এবার এই নাম সঞ্জয় নাটকের হ্যাঁ 25 মিনিট চলো বসি।